आजाद भारत के इतिहास में पहली बार ऐसा होने जा रहा है जब किसी महिला कैदी को फांसी पर लटकाया जाएगा। आजाद भारत में पहली बार भारत में किसी महिला को फांसी होने वाली है। আপনারা তো অনেক ফাঁসির কেস সম্পর্কে শুনেছেন এবং জেনেছেন, যেমন ধনঞ্জয়ের ফাঁসি অথবা দিল্লির নির্ভয়া কাণ্ডের ফাঁসি। কিন্তু কখনো কি ভেবেছেন ভারতের প্রথম কোন মহিলাকে ফাঁসি দেওয়া হয়? আজকের এই ভিডিওতে এমন একটি ফাঁসির কেসকে এক্সপ্লেন করতে চলেছি যা শোনার পর আপনার পায়ের তলার থেকে মাটি সরে যাবে। যেখানে ভালোবাসার পথে বাঁধা হওয়ার জন্য একই পরিবারের 7 জনকে কুপিয়ে খুন করে। घर की इकलौती बेटी ने अपने आशिक के साथ मिलकर एक ही रात में 7 कत्ल को अंजाम दिया था। এমনকি জানলে অবাক হবেন যে সেই তালিকা থেকে বাদ যায়নি 10 মাসের নিষ্পাপ শিশুও। সেই সময় সেই ঘটনাটি উত্তরপ্রদেশ তথা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল যে কিভাবে একটা মেয়ে এতটা নিষ্ঠুর হতে পারে যে 7 জনকে কুপিয়ে খুন করে, এমনকি 10 মাসের সন্তানকেও সে ছাড়েনি। যেখানে অন্যান্য কেসে পুলিশের গাফিলতির কারণে অনেক দোষী এখনও বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে এই কেসে পুলিশ মাত্র 5 দিনের মধ্যে কেসটি সমাধান করে এক নতুন রেকর্ড সৃষ্টি করে। এই কেসের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সময় মহিলাটি এই 7টি খুন করেছিল সেই সময় সে 5 মাসের প্রেগনেন্ট ছিল। কিন্তু এর সত্ত্বেও সেই সময় তৎকালীন বিচার ব্যবস্থা তাকে ফাঁসি দেয়, যা ছিল স্বাধীন ভারতের প্রথম মহিলার ফাঁসি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এই রকমই ক্রাইম রিলেটেড ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক। 2008 সালের 14 এপ্রিল উত্তরপ্রদেশের আমরাহের বাহনখেড়ি গ্রামে গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন এক মহিলার চিৎকারে গোটা গ্রাম জেগে ওঠে। মানুষেরা বুঝতে পারে না চিৎকারটা কোথা থেকে আসছে। এরপর তারা বুঝতে পারে চিৎকারটি গ্রামের সবচেয়ে ধনী পরিবার শওকাত আলীর বাড়ির থেকে আসছে। এরপর গ্রামের লোকেরা শওকাত আলীর বাড়ির দিকে ছুটে যায়। পৌঁছে মানুষ দেখে বাড়ির সামনে শওকাত আলীর ছোট মেয়ে শবনম আলী হাউ হাউ করে কাঁদছে এবং চিৎকার করছে। লোকেরা বুঝতে পারে না কি হয়েছে। তারপর তারা বাড়ির ভিতরে যায়। গ্রামের লোকেরা বাড়ির ভিতরে ঢুকে যা দেখে তাতে তাদের মাথা ঘুরে যায়। প্রত্যেকটি সদস্য নিজের নিজের ঘরে চৌকিতে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে। তারা বুঝতে পারে পরিবারের 8 জন সদস্যর মধ্য থেকে 7 জন সদস্যকে কুপিয়ে খুন করা হয়েছে। এমনকি সেই তালিকা থেকে রেহাই পায়নি 10 মাসের এক নিষ্পাপ শিশুও। শুধুমাত্র বেঁচে আছে সেই বাড়ির ছোট মেয়ে শবনম। গ্রামের লোকেরা বুঝতে পারে না কে বা কারা কেনই বা এইসব ঘটিয়েছে। এরপর গ্রামের লোকেরা থানায় ফোন করে সমস্ত কিছু বলে। তার কিছুক্ষণ পর একদল পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। খবরটি শুনে প্রথমে পুলিশও হতবাক হয়ে যায় যে একই পরিবারের 7 জনকে খুন করা হয়েছে। এরপর শবনমকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল। তখন শবনমের মানসিক অবস্থা একদমই ভালো ছিল না। তবুও সে বলে সে রাতে বাড়ির ছাদে ঘুমাচ্ছিল। হঠাৎ একটি আওয়াজে তার ঘুম ভেঙে যায় এবং সে নিচে এসে দেখে কয়েকজন লোক কুড়ুল হাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর শবনম যখন চিৎকার করে তারা ছুটে গ্রামের জঙ্গলের দিকে পালায়। ততক্ষণে এই চাঞ্চল্যকর ঘটনাটি বাহনখেড়ির আশেপাশে গ্রামে ছড়িয়ে যায়। एक ही परिवार के 7 लोगों की हत्या हो गई और एक लड़की केवल बची हुई। এবং শওকত আলীর বাড়ির সামনে মানুষের ভিড় জমে যায়। এরপর পুলিশ এবং ফরেনসিক টিমের সদস্যরা প্রত্যেকটি মৃতদেহ বাড়ির বাইরে আনে। সেই তালিকায় ছিল শবনম আলীর বাবা শওকত আলী বয়স 55, হাসিম আলী
শবনমের মা বয়স 50, আনিস আলী শবনমের বড় ভাই বয়স 35, শবনমের বৌদি আঞ্জুম বয়স 25, শবনমের ছোট ভাই রশিদ বয়স 22, রাবেয়া শবনমের মাসতুতো ভাই বয়স 14, শবনমের ভাইপো আরস বয়স মাত্র 10। এরপর পুলিশ তাদের বডিগুলি ময়নাতদন্তের জন্য লোকাল হসপিটালে পাঠায়। সেই সময় এই ঘটনাটির প্রভাব এত বেশি ছিল যে সেই সময় তৎকালীন ইউপি মুখ্যমন্ত্রী মায়াবতী বাউনখেড়ি গ্রামে আসে এবং শবনমকে সান্ত্বনা দিয়ে বলে এই ঘটনার কোনো অপরাধী ছাড়া পাবে না। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি বিশেষ টিম গঠন করা হয় যা এই কেসটিকে তদন্ত করছিল। এরপর পুলিশ তদন্ত শুরু করে। প্রথমে পুলিশ বাড়ির প্রত্যেকটি ঘর এবং বাড়ির আশেপাশে খুবই তন্ন তন্ন করে পরীক্ষা করে। তারা লক্ষ্য করে যে প্রত্যেকটি ঘরে চৌকির চাদর খুব টান টান হয়ে রয়েছে, অর্থাৎ খুনির সঙ্গে ভিকটিমের হস্তাহস্তি হয়নি। এর থেকে পুলিশ বুঝতে পারে খুনি যখন খুন করতে এসেছিল ভিকটিম নয় খুব গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, আর নয় ঘুমের ওষুধ দিয়ে তাদেরকে ঘুম পাড়ানো হয়েছে। তখনও পুলিশের হাতে ময়নাতদন্তের রিপোর্ট আসেনি, তাই তারা নিশ্চিত হয়ে কিচ্ছু বলতে পারছিল না। পুলিশ প্রথম থেকেই সেই বাড়ির ছোট মেয়ে শবনমকে সন্দেহ করছিল, কারণ যদি সত্যিই ডাকাতি করতে আসে তাহলে একই পরিবারের 8 জনের মধ্য থেকে 7 জনকে খুন করে এবং কেন তারা একজনকে ছেড়ে যাবে। এরপর থেকে পুলিশ শবনমকে খুবই চোখে চোখে রাখে। পুলিশ জানতে পারে শবনম ইংরাজি এবং ভূগোলে ডবল MA করেছে। ততদিনে ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে চলে এসেছে। রিপোর্টে যা লেখা ছিল তা পড়ে পুলিশের পায়ের তলা থেকে মাটি সরে যায়। মাত্র 10 মাসের শিশুটিকে বাদ দিয়ে প্রত্যেকের পাকস্থলীতে ঘুমের ওষুধ পাওয়া গেছে। এরপর পুলিশ আরও নিশ্চিত হয় এই কেসের সঙ্গে শবনম আলী কোনো না কোনোভাবে নিশ্চয়ই জড়িয়ে আছে। এরপর পুলিশ সেই রাতে শবনমের কল হিস্ট্রি চেক করে এবং তাতে যা দেখে তাতে পুলিশের চোখ কপালে উঠে যায়। পুলিশ দেখে সেই রাতে শবনম একটি নাম্বারে 52 বার ফোন করেছে। সেই নাম্বারটি চেক করে পুলিশ জানতে পারে সেই নাম্বারটি সেলিম নামে এক ছেলের। এরপর পুলিশ সেলিমকে থানায় তুলে আনে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। বিশেষ কিছু জানতে না পারায় পুলিশ তাকে ছেড়ে দেয়। পুলিশ চাইলে সেই সময় শবনমকে অ্যারেস্ট করে সমস্ত কিছু বের করে নিতে পারত, কিন্তু তাহলে গ্রামের লোকেরা সেই সময় পুলিশের বিরুদ্ধে আন্দোলন মিছিল করবে। এতে শবনমই সহানুভূতি পেয়ে যাবে এবং শবনমের লাভ হবে। তাই পুলিশ তার বিরুদ্ধে যতটা সম্ভব ততটা প্রমাণ জোগাড় করতে থাকে। এরপর পুলিশ আবারও সেলিমকে তুলে আনে এবং কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদের সামনে সেলিম সমস্ত কিছু বলে দেয়। সেলিম বলে সেই রাতে সে এবং শবনম মিলে এই সমস্ত কিছু করেছে। এরপর একদল পুলিশ বামনখেড়ি গ্রামে যায় এবং শবনমকে তুলে আনে। প্রথমেই শবনমকে জিজ্ঞাসা করা হয় সে সেলিম বলে কাউকে চেনে কিনা, কিন্তু শবনম বলে সে সেলিম বলে কাউকে চেনে না। সেই সময় সেলিমকে পাশের ঘর থেকে আনা হয়, তা দেখে শবনম থতমত খেয়ে যায়। এরপর সেলিম বলে আমি সমস্ত কিছু বলে দিয়েছি, ভালো হবে যদি তুমিও সমস্ত কিছু স্বীকার করো। এরপর শবনম কান্নায় ভেঙে পড়ে। তারপর শবনম যা বলে তা শুনে পুলিশের গায়ের লোম শিউরে ওঠে। घर की इकलौती बेटी ने अपने आशिक के साथ मिलकर एक ही रात में 7 कत्ल को अंजाम दिया था। শবনম গ্রামের শিক্ষিত এবং ধনী পরিবারের মেয়ে ছিল। অন্যদিকে সেলিম একজন পড়াত কলের দিনমজুর ছিল। এরপরে একে অপরকে পছন্দ করতে শুরু করে, এমনকি একে অপরকে ভালোবাসতে শুরু করে। দিনের পর দিন ভালোবাসা গভীর হতে থাকে এবং তারা ঠিক করে যে তারা বিয়ে করবে। সেই মতো শবনম তার বাড়িতে সেলিমের ব্যাপারে জানালে তারা স্পষ্ট না করে দেয়, এমনকি তা নিয়ে বাড়িতে অশান্তিও হয়।
এরপর দুজনে ঠিক করে যে তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ানো সমস্ত ব্যক্তিকেই তারা শেষ করে দেবে। সেই রাতে সেলিমের দেওয়া ঘুমের ওষুধটি খাবারে মিশিয়ে দেয় শবনম এবং বাড়ির সমস্ত লোকেরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। এরপর সে ফোন করে সেলিমকে তাদের বাড়ি ডাকে এবং কুড়ুল দিয়ে একে একে প্রত্যেকের গলা কেটে খুন করে। এমনকি নিজের 10 মাসের ভাইপোকে খুন করতেও পিছপা হয়নি শবনম। এরপর চারিদিকেই ঘটনাটি ছড়িয়ে পড়ে যে নিজের প্রেমিকের সঙ্গে মিলে পরিবারের 7 জনকে কুপিয়ে খুন করে শবনম। अमरोहा के बावनखेड़ी गांव में अपने ही परिवार के 7 लोगों की निर्मम हत्या करने वाली शबनम और उसके प्रेमी सलीम के किस्से अब हर कोई जानता है। মুহূর্তের মধ্যে ঘটনাটি সারা ভারতে ছড়িয়ে যায় এবং সারা ভারতের মানুষ তা শুনে শিউরে ওঠে। এরপর শবনম এবং সেলিমকে অ্যারেস্ট করা হয়। এমনকি যেই সময় শবনমকে অ্যারেস্ট করা হয়েছিল সেই সময় শবনম 5 মাসের প্রেগনেন্ট ছিল। অপরাধের 5 দিনের মধ্যেই শবনম এবং সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ সবাইকে চমকে দিয়েছিল। এরপর শবনম জেলে এক পুত্র সন্তানের জন্ম দেয় এবং সে সেই ছেলের সঙ্গে 7 বছর পর্যন্ত ছিল। এরপর ছেলেটির দায়িত্ব নেয় শবনমের স্কুল ফ্রেন্ড উসমান সাহেব। তাকে যখন প্রশ্ন করা হয় কেন সে এই বাচ্চার দায়িত্ব নিচ্ছে, তার উত্তরে সে বলে সে এবং শবনম একসঙ্গে পড়াশোনা করেছে। অনেক সময় শবনম তাকে আর্থিকভাবে সাহায্য করেছে, তাই সে আজ এখানে এবং তার জন্যই সে তার বাচ্চাকে দায়িত্ব নিচ্ছে। 2010 সালে আমরাও আদালতে তাদের তোলা হয় এবং বিচারে শবনম এবং সেলিমের মৃত্যুদণ্ড দেয় বিচারপতি। এরপর তারা সেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আপিল করে এবং সেখানেও মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এরপর 2015 সালে তারা সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবার দ্বারস্থ হয়, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়। সুপ্রিম কোর্টও তাদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এরপর শবনম ও সেলিমকে উত্তরপ্রদেশের মথুরা জেলে ফাঁসি দেওয়ার কথা ছিল। এরপর শবনম ইউপির গভর্নরের কাছে একটি চিঠি লেখে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এরপর শবনম তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে একটি মার্সি পিটিশন জমা দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। রাষ্ট্রপতি সেই মার্সি পিটিশনটি রিজেক্ট করে দেয়, কিন্তু এতেও শবনম হাল ছাড়েনি। এরপর শবনম আবারও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি লেখে। ততদিন শবনমের ছেলে বেশ বড় হয়ে গেছে এবং সেও তার মায়ের জন্য প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা জমা দেয়। मैंने प्रेसिडेंट अंकल जी से ये अपील की है कि वो मेरी माँ को फांसी ना दें, क्योंकि मैं उनसे बहुत प्यार करता हूँ इसलिए। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এরপরও শবনম এবং সেলিমের মৃত্যুর আদেশ বহাল থাকে। দুজনের ভালোবাসার কারণে পৃথিবী থেকে অকালেই চলে গেল 7 ছাত্রী প্রাণ, যাদের মধ্যে ছিল 10 মাসের এক নিষ্পাপ শিশু, যে তখনও নিজের চোখে ঠিক করে পৃথিবীকে দেখেইনি। পুরো ঘটনাটি শুনে আপনার কি মনে হয়, তাদের ফাঁসি দেওয়া উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত, এটি অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন। আজকের মতো এতটুকুই, দেখা হবে আবারও কোনো এই রকমই ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।